আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আরও একটা লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা নতুন একটা সিরিজ শুরু করতেছি। সিরিজের নাম হচ্ছে আলিম স্যারের অনুশীলনী সলভ ক্লাস। তো আলিম স্যারের বোটানি এবং জুলজিতে মোট 24টা অধ্যায় আছে। আমরা প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনী ডিটেলসে সলভ করবো ইনশাল্লাহ। তো আমরা ডিটেলস কেন বলতেছি, ক্লাস দেখলেই বুঝতে পারবা যে আমরা ডিটেলসে কীভাবে সলভ করাই। ফিজিক্স, কেমিস্ট্রি অনুশীলনী সলভ ক্লাস হয়তো বা করছো আমার, বায়োলজি হয়তো বা অনেকে এই প্রথম ক্লাস করতেছো। তো বায়োলজি কীভাবে আমি ডিটেলসে পড়াই, একটা এমসিকিউর সাথে আরেকটা এমসিকিউ কীভাবে লিঙ্ক করে দেই, সেটা এখন বুঝতে পারবো। এবং শুধুমাত্র যে এটা মেডিকেল বা ডেন্টালে কাজে আসবে বিষয়টা এরকম না, ভার্সিটি বা এইচএসসির ক্ষেত্রেও সমানভাবে কাজে আসবে। আমি কিছু কিছু প্রশ্নের পাশে রেফারেন্স লিখে দিছি যে কোনো প্রশ্ন ঢাকা ভার্সিটিতে আসছে, কোনো প্রশ্ন জাহাঙ্গীরনগর আসছে, এগুলো আমি রেফারেন্স লিখে দিছি। এবং এমন অনেক প্রশ্ন আছে যেগুলো বোর্ড পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসছে। তার মানে যেই লেভেলে প্রিপারেশন নিচ্ছ, এই ক্লাসগুলো যারা মোট কথা ইন্টার লেভেলে যারা সায়েন্সে পড়ো সবার জন্যই কাজে আসবে। খেয়াল করো, প্রথম প্রশ্ন, কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফ্যাগি ঘটে? তো এই যে ফ্যাগি কথাটা আসছে ফ্যাগোসাইটোসিস থেকে। আমি একটু ওয়ার্ডটাকে ভেঙে দেখাই। ফ্যাগি কথাটা আসছে ফ্যাগোসাইটোসিস থেকে। তো ফ্যাগোসাইটোসিস, ফ্যাগি মানে ভক্ষণ করা, আর সাইটোসিস মানে কি, সাইট মানে কোষ। তাহলে কোষকে ভক্ষণ করার প্রক্রিয়া ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগি মানে কি, ভক্ষণ করা। অটো মানে নিজে নিজে, আমরা বলি না যে অটোমেটিক্যালি কাজটা হয়ে গেছে, মানে নিজে নিজে হয়ে গেছে। অটো মানে স্বয়ংক্রিয় বা নিজে নিজে। তাহলে নিজে নিজে কোষকে ভক্ষণ করার প্রক্রিয়া অটোফেগি। এরকম যত কোষের ভাঙা, কোষ ভক্ষণ করা, কোষের পাকস্থলী, এরকম যা কিছু বলবে সব কিছুর আনসার লাইসোজোম। কেন লাইসোজোম? এই লাইসো কথাটা আসছে লাইসিস থেকে। আর লাইসিস মানে আমরা অ্যানালাইসিস কথাটা শুনছি না, অ্যানালাইসিস মানে কি, কোনো একটা টপিককে বিশ্লেষণ করা, টপিককে ভেঙে দেখা এর ভিতরে কি আছে। তো অ্যানালাইসিস মানে যদি হয় ভাঙা, তো লাইসিস মানেও কি, ভাঙা। তাহলে সোম মানে কোনো একটা কোষের দেহ, সোম মানে দেহ, সেন্ট্রোসোম। তারপর দেখো রাইবোসোম, সোম মানে দেহ। এটা কোনো একটা দেহ বা কোষকে ভেঙে ফেলার প্রক্রিয়া লাইসিস। তো যত ভাঙার প্রক্রিয়া আছে সব কিছু কী হবে, লাইসোসোম। যত ভাঙার প্রক্রিয়া আছে সব কিছু কী হবে, লাইসোসোম। তাহলে এই নিয়ে আমরা কিছু ডিটেলস নিয়ে আসছি এখানে, যে আমাদের লাইসোসোম সম্পর্কে কী কী জেনে রাখা উচিত। প্রথমত, লাইসোসোমে 50 ধরনের এনজাইম আছে। এই এনজাইমগুলোই মূলত ভাঙার জন্য দায়ী। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে লাইসোসোমের বাইরে আবরণী আছে কি নাই, এটা তোমার জন্য প্রশ্ন। অবশ্যই আবরণী থাকবে, কারণ কি, এই 50 ধরনের এনজাইমকে আবৃত করে রাখা প্রয়োজন। এই এনজাইমগুলো যখন আবরণ ভেঙে বের হয়ে যাবে তখনই তার নাম হবে অটোলাইসিস। ওকে, এবং সবগুলো কোষে নষ্ট করে দিবে। তার মানে কি, লাইসোজোমের অবশ্যই আবরণ থাকবে, নাইলে এই এনজাইমগুলো সে কোথায় রাখবে। রাইবোজোমের আবরণী নাই, রাইবোজোম আবরণীবিহীন। তোমাদের প্রতি আমার প্রশ্ন, রাইবোজোম তৈরি হয় কোন জায়গা থেকে? আমরা তো জানি যে অনেক অঙ্গাণু আছে যেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। তো আমার প্রশ্ন রাইবোজোম তৈরি হয় কোন জায়গা থেকে? যারা জানো কমেন্ট করো। পরে দেখো, কোষের অটোলাইসিস ঘটায় লাইসোজোম। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে লাইসোজোম আবিষ্কার ও নামকরণ কে করছে? তো লাইসোজোম আবিষ্কার ও নামকরণ করছে দুবে। ঠিক আছে, দুবে। তো এই দুবে নামটা কিভাবে মনে রাখা যায়? দুলাভাই কথাটা দিয়ে মনে রাখা যায়। দুলাভাই দিয়ে কিভাবে? দুতে দুবে, আর এই যে লাতে লাইসোজোম। তাহলে আমরা যদি দুলাভাই কথাটা মনে রাখি তাহলে কিন্তু লাইসোজোমের বিজ্ঞানী নামটা ক্লিয়ার হয়ে গেল, রাইট? ওকে, তো লাইসোজোম প্রাণী কোষে বেশি পাওয়া যায়, এই জিনিসটা মাথায় রাখবা। লাইসোজোম কোথায় বেশি পাওয়া যায়? প্রাণী কোষে বেশি পাওয়া যায়। সত্য মিথ্যা প্রশ্ন আসলে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। ওকে, তোমাদের প্রতি প্রশ্ন ছিল যে রাইবোজোম কোথা থেকে তৈরি হয়? যারা যারা পারো আনসার দাও। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কোনটি পিউরিন বেস? তো আমরা জানি দুই ধরনের আছে, একটা পিউরিন আর একটা পাইরিমিডিন। তো কোনটার আন্ডারে কি, এটা আমাদের অবশ্যই জানতে হবে। দেখো, এক রিং বিশিষ্ট ক্ষারক পাইরিমিডিন, তার মানে পিউরিন 2 রিং বিশিষ্ট। এখন এই জিনিসটা অনেকে প্যাচ লাগায় দেয়, আমি কিভাবে মনে রাখতাম? দেখো, পাইরিমিডিন শব্দটা কিন্তু বড়, 1 2 3 4 5 6, 6টা অক্ষর। পিউরিন শব্দটা কিন্তু ছোট, 1 2 3 4। বায়োলজি সবসময় উল্টা হয়, মানে নাম যার বড় কাজ তার ছোট। আর অন্যান্য ক্ষেত্রেও কিন্তু দেখে থাকি যে নাম যার বড় কাজ তার ছোট। পিউরিন 4 অক্ষর, নাম ছোট, তার রিং বড়, তার 2টা রিং। ঠিক আছে, তার 2টা রিং।
আর এই যে পাইরিমিডিন যেটা 6 অক্ষর তার একটা রিং, স্ট্রাকচার গঠনের মধ্যে 2টা রিং, এর একটা রিং। ওকে, থাইমিন শুধুমাত্র ডিএনএতে থাকে আর ইউরাসিল শুধুমাত্র আরএনএতে থাকে। তো এই প্রশ্নটা অন্যভাবে ঘুরে আসে যে ডিএনএতে কোনটা নাই, আরএনএতে কোনটাও নাই, এমনিও প্রশ্ন আসে। মানে আমি বললাম কথাটা যে আমাদের যে সুগারগুলো, আমাদের নাইট্রোজেনযুক্ত ক্ষারকগুলা অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এর মধ্যে অ্যাডিনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন, আর বাকি যে 3টা আছে সেগুলো হচ্ছে পাইরিমিডিন। এর মধ্যে থাইমিন যেটা, এটা শুধুমাত্র ডিএনএতে থাকে, আর যেটা ইউরাসিল এটা শুধুমাত্র আরএনএতে থাকে। এখন প্রশ্ন আসে কি, যে নিচের কোনটি ডিএনএতে থাকে না, নিচের কোনটি আরএনএতে থাকে না। এটা মনে রাখার টেকনিক আছে, এইভাবে মনে রাখতাম আমি। 2টা মিথ্যা কথা মনে রাখবা। কি মিথ্যা কথা? যে ঢাকায় ইউনিভার্সিটি নাই, ঢাকায় কি নাই? ইউনিভার্সিটি নাই। এই কথাটার মানে কি? ঢাকা মানে হচ্ছে মনে রাখবা ডিএনএ, ডিতে ঢাকা, ডিতে ডিএনএ। ইউনিভার্সিটি মানে হচ্ছে ইউরাসিল, তার মানে ডিএনএতে ইউরাসিল নাই। এটা কিন্তু একটা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? ঢাকা ইউনিভার্সিটি নামে তো একটা ইউনিভার্সিটি আছে। আচ্ছা, পরেরটা মনে রাখবা, রমনায় থানা নাই। রমনায় কি নাই? রমনায় থানা নাই। এটাও একটা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? রমনা থানা নামে একটা থানা আছে, আমরা জানি। তাহলে রমনা দিয়ে কি? রমনা দিয়া হচ্ছে এটা আরএনএ, আর থানা মানে হচ্ছে থায়ামিন, তার মানে আরএনএতে থায়ামিন নাই। এই 2টা জিনিস মনে রাখলে পড়া কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই 2টা জিনিস মনে রাখলেই কাজ শেষ। ওকে, গেল। এই তোমরা এখন আনসার করো না, রাইবোজোম কোথা থেকে তৈরি হয় বলো? রাইবোজোম কোথা থেকে তৈরি হয় বলো? যারা জানো না, না জানলেও কমেন্ট করে ভাই জানি না, আমি বলে দিচ্ছি। আচ্ছা, কোনটি সূচনা কোডন? তো কোড, কোডন, অ্যান্টিকোডন এগুলো নিয়ে কিন্তু আমার কন্টেন্ট লেখা আছে। যারা এগুলো ডিটেলসে প্যাচ লাগাও যে ভাই কোড কি, কোডন কি, অ্যান্টিকোডন কি, কিছু বুঝি না, তাদের জন্য অবশ্যই আমার কন্টেন্ট তো মাস্ট। কন্টেন্ট কোথায় পাবো? টেলিগ্রামে ঢুকবা, টেলিগ্রামে ঢুইকা সার্চ দিবা বায়োলজি বি, টেলিগ্রামে ঢুইকা সার্চ দিবা বায়োলজি বি বাই সাবাস, তাইলে তুমি হচ্ছে এখানে কন্টেন্টগুলো একসাথে সাজানো পেয়ে যাবা। পিন মেসেজ চেক করবা। আপাতত আমি এই জিনিসটা পড়াচ্ছি যে কোনটি সূচনা কোডন, এটা কিভাবে পড়বা। সূচনা কোডন খেয়াল করো, আমাদের কোডন হচ্ছে জেনেটিক তথ্যের মূল একক। এই প্রশ্ন আসতে পারে এভাবে যে জেনেটিক তথ্যের মূল একককে কি বলা হয়? কোডন। আচ্ছা, এই যে সূচনা কোডন হচ্ছে AUG, ঠিক আছে। এরকম 3টা করে বেস, এগুলো কিন্তু একটা করে বেস, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, এগুলো বেস। এরকম 3টা করে বেস নিয়ে একটা করে কোডন হয়, এবং এগুলা কি করে? বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। আচ্ছা, তাহলে এই AUG আমাদের যে কোডনটা, যাকে আমরা সূচনা কোডন বলতেছি, সে কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে? সে মেথিওনিন বা মিথিওনিন যেটাই বলো, এই মেথিওনিনকে নির্দেশ করে। এর মাধ্যমে প্রক্রিয়াটা শুরু হচ্ছে, তাই তার নাম হচ্ছে সূচনা কোডন। আচ্ছা, 4টি কোড নির্দেশিত অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে ভ্যালিন। এই জিনিসটা থেকে অনেক কিছু বোঝার আছে যে 4টি কোড মানে কি। দেখো, আমি কথাটা বললাম যে ম্যাথিওনিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, এগুলা পরে কি হয়? পাশাপাশি বসে প্রোটিন তৈরি করে। আমরা জানি অসংখ্য অ্যামাইনো অ্যাসিড, সর্বনিম্ন কয়টা? 51টা। সর্বনিম্ন কয়টা? 51টা। কোনটা? ইনসুলিন। ইনসুলিনতে 51টা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তাহলে সর্বনিম্ন কোন প্রোটিন? ইনসুলিন প্রোটিন। কয়টা অ্যামাইনো অ্যাসিড? 51টা। তাহলে এরকম পাশাপাশি 51টা অ্যামাইনো অ্যাসিড বসে একটা ইনসুলিন প্রোটিন তৈরি করছে। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডগুলা, এই অ্যামাইনো অ্যাসিডগুলা কি নির্দেশ করতেছে? কাকে নির্দেশ করতেছে? এই কোডনগুলো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতেছে, তাই না? এখন এমনও হইতে পারে যে 2-3টা কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতেছে। যেমন এখানে আমরা বললাম যে 4টি কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, তার নাম হচ্ছে ভ্যালিন। কিন্তু এমন কখনো হবে না যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটা কোডনকে নির্দেশ করতেছে, এরকম হবে না। অনেকগুলো কোডন, যেমন মনে করো CCC, AAA, UUU, এরকম অনেকগুলো কোডন মিলে একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। বুঝতে পারছো কিনা? আবার এমনও হইতে পারে যে একটা কোডন দিয়ে একটা অ্যামাইনো অ্যাসিড, যেমন AUG দিয়া মেথিওনিন। কথা ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখতে হবে, সত্য মিথ্যা প্রশ্নে আসে। ট্রিপ্টোফেন, এটা নির্দেশকারী কোডন হচ্ছে UGG। যেমনভাবে আমরা মেথিওনিনটা মুখস্থ রাখি, এইটা মুখস্থ রাখবো। কেন? JAU-তে আসছিল, JAU 18-19-এ আসছিল, যে কোনো সময় রিপিট হতে পারে প্রশ্ন। কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না, এদেরকে বলা হয় স্টপ কোডন।
যেই সকল কোডন কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না তার নাম হচ্ছে স্টপ কোডন। কয়টা আছে? 3টা আছে, UAA, UAG, UGA। ঢাকা ভার্সিটি 20-21 প্রশ্ন আসছিল। প্রশ্ন আসতে পারে এভাবে, নিচের কোনটি কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না? এই 3টার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার আনসার। এই 3টাকে কি বলা হয়? স্টপ কোডন। 3টাকে কি বলা হয়? স্টপ কোডন। ওকে, তো আমাদের এই পড়াটা গেল। কোনটি জীবের বংশগতীয় পদার্থ? তোমার অপশন বাদ দিয়ে আনসার করতে পারবা এটা। রাইবোজোম সাইটোপ্লাজমে থাকে, সেন্ট্রোসোম এগুলো তো কোষীয় অঙ্গাণু। আরএনএ আর ডিএনএর মধ্যে অনেকে কনফিউশনে পড়তে পারো। তো ডিএনএ তো আমাদের বংশগতির ধারক বাহক, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, তো এইটাই তো আমাদের কি আনসার। কিন্তু আমাদের আরও কিছু ডিটেলসে পড়তে হবে। শুধু এইটা পড়ে চলে গেলাম তাহলে কিন্তু পরীক্ষায় 100% তুমি কমন পাবা না। ডিটেলস পড়তে হবে। ডিএনএ যখনই আনসার হয়েছে, ডিএনএ ডিটেলসটা পড়ে ফেলো। খেয়াল করো, ডিএনএ হচ্ছে জীবের বংশগতীয় পদার্থ। প্রথম কথা যেটা আমাদের প্রশ্নে ছিল, ডিএনএ হচ্ছে জীবের বংশগতীয় পদার্থ। ডিএনএর প্রধান কাজ কি? জীবের বৈশিষ্ট্য প্রকাশ করা। ডিএনএর প্রধান কাজ হচ্ছে জীবের বৈশিষ্ট্য প্রকাশ করা। 1 নাম্বার। ডিএনএর যে সিঁড়ি আছে এর প্রতিটা প্যাচের দৈর্ঘ্য কত? এই প্রশ্নটা আসছিল ডিইউ 17-18-তে। সিঁড়ি বলতে কি বোঝাচ্ছে? এই প্যাঁচানো সিঁড়িটা বোঝাচ্ছে। এই প্যাঁচানো সিঁড়ির মধ্যে প্রতিটা এই যে এতটুকু দৈর্ঘ্য কত? 0.3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 3.4 অ্যাংস্ট্রম হচ্ছে প্রত্যেকটার মধ্যে। আর যদি পুরাটা বলে 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। ন্যানোমিটারে বললে কনভার্ট করে নিবা, ন্যানোমিটারে বললে কনভার্ট করে নিবা। অ্যাংস্ট্রমে বললে 34 অ্যাংস্ট্রম পুরোটা। আর যদি 2টা নাইট্রোজেন বেসের মধ্যবর্তী বলে তখন হচ্ছে 10 দিয়ে ভাগ হয়ে যাবে। কেন 10 দিয়ে ভাগ হবে সেটা বলতেছি, তখন হবে 3.4 অ্যাংস্ট্রম। আচ্ছা, ডিএনএ ডাবল হেলিক্সের 2টি স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব কতটুকু? 2টি স্ট্র্যান্ড মানে কি? এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড। তো এইটুকে বলা হয় ব্যাস। এইটুকুকে কি বলা হয়? ব্যাস বলা হয়। এইটা আর এইটার মধ্যবর্তী গ্যাপ মানে কি? তার ব্যাস। এইটুকু হচ্ছে আমাদের 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রম। এখন তোমার প্রশ্ন কিন্তু অ্যাংস্ট্রমে আসতে পারে, প্রশ্ন ন্যানোমিটারও আসতে পারে, তুমি কনভার্ট করে নিবা। ওকে, আচ্ছা, মুরগির ডিপ্লয়েড কোষে 2.5 পিকোগ্রাম ডিএনএ থাকে। এটা আজিবুর স্যারের ইনফো এবং গুরুত্বপূর্ণ ইনফো, চলে আসতে পারে যে কোনো জায়গায়। মানুষের দেহকোষে ডিএনএর ওজন হচ্ছে 5.6 পিকোগ্রাম। তার মানে আমাদের যে ডিএনএর পরিমাণগুলো এগুলো আমরা কোন এককে প্রকাশ করতেছি? পিকোগ্রামে। তুমি জাস্ট সংখ্যাগুলো খেয়াল রাখবা। ওকে, ডিএনএ সংখ্যা বৃদ্ধির পদ্ধতিকে বলা হয় ডিএনএ অনুলিপন বা হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়া তার নাম কি? রেপ্লিকেশন। ডিএনএ অনুলিপন ঘটে কোষ বিভাজনের ইন্টারফেজের এস পর্যায়ে বা সিনথেসিস যে ধাপ, এটা আমরা একটু পরে যখন কোষ বিভাজন অধ্যায় দেখব সেখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ইকোলাই কোষে ডিএনএ অনুলিপনের সময়সীমা হচ্ছে 20 থেকে 30 মিনিট। এখানে কিন্তু মিনিট না দিয়ে সেকেন্ড দিয়ে দিবে বা ঘন্টা দিয়ে দিবে। আচ্ছা, এখন আমরা এখানে আসি, স্ট্রাকচারে আসি। এখানে মনে করো অ্যাডিনিন আছে, এখানে মনে করো হচ্ছে থায়ামিন আছে, এখানে গুয়ানিন, এখানে মনে করো হচ্ছে সাইটোসিন। এরকম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ঠিক আছে, এরকম এটা তো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, এরকম হচ্ছে 10 জোড়া নাইট্রোজেন গঠিত ক্ষার নিয়ে হচ্ছে একটা লম্বা স্ট্র্যান্ড। ঠিক আছে, একটা দৈর্ঘ্য। এখন যদি বলে একটা ধাপ থেকে আরেকটা ধাপে 2টার মধ্যবর্তী গ্যাপ কত, তাইলে কি 34কে 10 দিয়ে ভাগ হয়ে যাবে। পুরা একটা সিঁড়ির মধ্যে হচ্ছে 10টা ধাপ, তাইলে 2টা ধাপের মধ্যবর্তী কতটুকু? 34 ভাগ 10। আশা করি বুঝতে পারছো। তখন কি হবে? 3.4। এই 2টার মধ্যবর্তী বললে আনসার হবে 3.4 অ্যাংস্ট্রম। আর যদি পুরাটা বলে 34 অ্যাংস্ট্রম, আর এইটুকু বললে 2 ন্যানোমিটার বা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত ক্লিয়ার আশা করি। আচ্ছা, এখন খেয়াল করো, কোষ আবিষ্কার করেন কে? এরকম আবিষ্কার থেকে অনেক ভালো রকমের প্রশ্ন আসে। রাইবোজকে আবিষ্কার করছে, প্রশ্ন আসে। তোমার মাইটোসিস নামকরণ করছে কে? কোষ বিভাজন আবিষ্কার করছে কে? জীবিত কোষকে আবিষ্কার করছে? বংশগতির আবিষ্কারক কে? বিবর্তনের আবিষ্কারক কে? এই বিজ্ঞানীর নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সময় কিন্তু চলে আসে। তো আমরা কি করছি, কোষ বিভাজন অধ্যায় যে গুরুত্বপূর্ণ বিজ্ঞানীগুলোর নাম ছিল এগুলো কিন্তু এখানে নিয়ে আসছি। খেয়াল করো, আবিষ্কারের থেকে রবার্ট হুক কোষ বা কোষ প্রাচীর আবিষ্কার করেন। তো কোষ বলুক বা কোষ প্রাচীর বলুক, আনসার কি হবে? রবার্ট হুক হবে। তো এই যে সেল, আমরা যে বলি কোষের ইংলিশ শব্দ সেল, এই সেল শব্দটার প্রবর্তক কে? আনসার হচ্ছে রবার্ট হুক। উনি মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে এই সেল সম্পর্কে বর্ণনা করেন। তো মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের রচয়িতা যদি কে জিজ্ঞেস করে, আনসার কি হবে? রবার্ট হুক।
নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? দেখো রবার্ট হুকের সাথে কিন্তু রবার্ট ব্রাউন নামটা কিন্তু মিল লাগে, রবার্ট, এই জন্য পোলাপান এই জায়গাটা প্যাস খায়। মাথায় রাখবা, এই দেখো নিউক্লিয়াসের মধ্যে ন আছে, ব্রাউনের মধ্যেও কি আছে? ন আছে। তো নিউক্লিয়াস আবিষ্কার করছে ব্রাউন, ঠিক আছে। যদি বলে জীবিত কোষ আবিষ্কার করছে কে? কারণ এই যে রবার্ট হুক যে কোষটা দেখছিল সেটা আসলে মৃত কোষ ছিল, উনি শুধুমাত্র কোষ প্রাচীরটা দেখছে, এই জন্য ওনাকে বলা হয় যে কোষ প্রাচীর বা শুধুমাত্র কোষের আবিষ্কারক। যদি বলে জীবিত কোষ মানে কি? লিভিং সেল। জীবিত কোষ মানে কি? লিভিং সেল। তো লিভিং এর লি দিয়া মনে রাখবা লিওয়েন হুক। কি বললাম? দুইটাই কিন্তু হুক, এর নামও হুক। বর্তমানে আমরা বাংলাদেশ দেখি না যে সাদিয়া নামের একদম সব, মানে একটা ক্লাসে যদি তুমি হিসাব করো 10টা সাদিয়া আছে, তুমি একটা ক্লাসে হিসাব করো দেখবা রায়হান আছে 10টা। এরকম কমন কিছু নাম পাওয়া যায় না। আগে হয়তো বা এমন কমন নাম ছিল হুক, একজনের নাম রবার্ট হুক, আরেকজনের নাম হচ্ছে লিওয়েন হুক, আরেকজনের নাম মনে করো হচ্ছে ক্রিস্টিয়ান হুক, মানে হুক দিয়া ভরপুর। তো একজনের নাম রবার্ট হুক, আরেকজনের নাম হচ্ছে লিওয়েন হুক। লিভিং সেল বা জীবিত কোষ থেকে লি দিয়া মনে রাখবো লিওয়েন হুক, মনে থাকবে। যদি বলে কোষবিদ্যার জনককে, তখন আনসার হচ্ছে রবার্ট হুক, যে মেইন আমাদের কোষের আবিষ্কারক। কিন্তু যদি বলে আধুনিক কোষবিদ্যার জনককে, তখন নামটাও আধুনিক হয়ে যাবে। রবার্ট হুক নাম জানি কেমন সেকেলে লাগে, বাট এই নামটা দেখো কার্ল পি সোয়ানসন, কেমন জানি সোয়ানসন, মানে একটা আধুনিক নাম লাগতেছে না? কার্ল পি সোয়ানসন। তার মানে কি, যখন বলবে আধুনিক কোষবিদ্যার জনক তুমি আধুনিক নাম খুঁজবা। আর যদি বলে শুধু কোষবিদ্যা, তখন আমাদের যে সেকেলে হুক, রবার্ট হুকের নামটা বসায় দিবা। শেষ। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? আমরা প্রথম 2টা অধ্যায় সলভ করবো ইনশাল্লাহ, কোষের গঠন এবং হচ্ছে কোষ বিভাজন। ওকে, এরপরে দেখো কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে কি বলা হয়? ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, টনোপ্লাস্ট। তো যারা মোটামুটি বইটা একবার হইলেও পড়ছে তারা অপশন বাদ দিয়ে আনসার করতে পারবে। এই যে অ্যালিউরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, এই সবগুলা হচ্ছে প্লাস্টিডের প্রকারভেদ, তাই না? প্লাস্টিডের মধ্যে যে লিউকোপ্লাস্ট আছে, সঞ্চয়ী প্লাস্টিড, সেই প্লাস্টিডের প্রকারভেদ। এর সাথে কিন্তু আবরণের কোনো সম্পর্ক নাই, তো সেভাবে ইজিলি আনসার করা যায় টনোপ্লাস্ট। তারপরে আমরা এক্সট্রা কিছু পড়া জেনে রাখবো এখান থেকে সর্বোচ্চ কমন পাওয়ার জন্য। খেয়াল করো, কোষ গহ্বরে চারপাশে যে পাতলা আবরণ তার নাম হচ্ছে টনোপ্লাস্ট, 1 নাম্বার কথা। এরপর হচ্ছে উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোন অঙ্গাণু? যদি প্রশ্ন করে উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোন অঙ্গাণু, আনসার কি হবে? আনসার হবে হচ্ছে কোষ গহ্বর, ঠিক আছে। অ্যালিউরিন দানা এবং বিভিন্ন প্রকার এনজাইম বিদ্যমান কোথায়? আমরা জানি কোষের বিভিন্ন অঙ্গাণুর মধ্যে এনজাইম আছে, একটু আগে দেখছি লাইসোজোমের মধ্যে 50 ধরনের এনজাইম আছে, এরকম বিভিন্ন অঙ্গাণুর মধ্যে এনজাইম আছে। বাট যদি কথাটা বলে অ্যালিউরিন দানা, তো তোমার মার্ক করবা কোন জায়গায়? এই জায়গায়, যে অ্যালিউরিন দানা কোন জায়গায়? কোষ গহ্বরে। বায়োপ্লাস্ট, এটা একটা সুন্দর নাম, দেখে মানে কি মনে হয় যে কোষের মনে হয় কোনো একটা আবরণ, তাই না? বায়োপ্লাস্ট। কিন্তু মনে রাখবা এই বায়োপ্লাস্ট মানে কিন্তু মাইটোকন্ড্রিয়া। এটা খুব সম্ভবত ঢাকা বোর্ডে আসছিল, এটা একটা বোর্ড কোশ্চেন। তো এই বোর্ড কোশ্চেনটা যে কোনো সময় চলে আসলে সবাই কিন্তু ঠাডা মারা ভুল করবা, খুবই সাবধান। বায়োপ্লাস্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অপর নাম, এটা কিন্তু কোষের কোনো আবরণ না। বায়োমেমব্রেন, এটা হচ্ছে কোষের আবরণ, কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন আমরা যাকে বলি, সেই প্লাজমা মেমব্রেন কোষঝিল্লির অপর নাম হচ্ছে বায়োমেমব্রেন। তাহলে খেয়াল করো, বায়োপ্লাস্ট আর বায়োমেমব্রেন কিন্তু এক জিনিস না। বায়োপ্লাস্ট মানে মাইটোকন্ড্রিয়া, ওকে? আচ্ছা, আর টনোপ্লাস্ট কি? টনোপ্লাস্ট হচ্ছে কোষ গহ্বরের আবরণ, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এরপর দেখো কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? তো সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু মানে কি? যেগুলো হচ্ছে আমাদের অঙ্গাণু বাদে যা আছে, দেখো প্লাস্টিড অঙ্গাণু, লাইসোজোম অঙ্গাণু, রাইবোজোম অঙ্গাণু, অঙ্গাণুগুলা জীবিত। কোষঝিল্লির ভিতরে যা কিছু আছে অঙ্গাণুগুলা, এগুলো হচ্ছে জীবিত। তাহলে এই যে এনজাইম, একটা আনসার যে আমাদের এনজাইম হচ্ছে নির্জীব। এরকম আর কে আছে যারা হচ্ছে নির্জীব, আমাদের জেনে রাখা উচিত। আর কে নির্জীব? মনে রাখবা হিসপ্যান, এই ট্রিকটা মনে রাখবা। হিসপ্যান মানে কি? এইচতে হচ্ছে হরমোন, এই যে আমাদের পিতে হচ্ছে পিগমেন্ট, তারপরে ইতে হচ্ছে এনজাইম, আর এনতে হচ্ছে নেকটার। এই 4টার মধ্যে যেটা অপশনে থাকে তুমি দাগায় দিবা। এগুলো হচ্ছে কি? সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু, সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু। ওকে, 8 নম্বর প্রশ্নটা খেয়াল করো।
ডিএনএ খণ্ডক জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় কোন এনজাইম? তো এই যে রেস্ট্রিকশন এনজাইম যেটা ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, এটা দিয়ে হচ্ছে নির্দিষ্ট অংশ কাটা হয়, ঠিক আছে। আর যেটা লাইগেস সেটা হচ্ছে জোড়া লাগায়, লতে লাইগেস, লতে হচ্ছে লাগায়, তাহলে জোড়া লাগায়। তাহলে জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয় কোনটা? লাইগেস। আমাদের আরও কিছু পড়া এখান থেকে পড়ে রাখলে ভালো। যেমন আমরা দেখলাম যে লাইগেস এনজাইম হচ্ছে ডিএনএ খণ্ডকটা জোড়া লাগায়। তো প্রশ্ন হচ্ছে ডিএনএ খণ্ডকটা খুলে কে? কাটাকাটির কথা বুঝলাম যে রেস্ট্রিকশন, বাট খুলে কে? এই খুলে হচ্ছে, প্যাচ খুলে হচ্ছে হেলিকেস এনজাইম। তাহলে প্যাচ খুলে কে? হেলিকেস এনজাইম। ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যকীয় এনজাইমের নাম কি? জিএসটি, মানে গুচ্ছ 20-21 প্রশ্নটা আসছিল। ডিএনএ প্রতিলিপি মানে হচ্ছে আমরা ওটা বললাম অনুলিপন বা রেপ্লিকেশন। এই রেপ্লিকেশনের জন্য মাস্ট কোন এনজাইম লাগবে? নাম হচ্ছে পলিমারেস। ডিএনএ পলিমারেস। ডিএনএ রেপ্লিকেশনে পৃথকীকৃত ডাবল হেলিক্স পুনঃসংযুক্তিতে বাধা দেয় কোনটি? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। আমি একটু বিষয়টা যদি বুঝাই, এরকম থাকে যখন প্যাচটা খুলে ফেলা হয়, এরকম থাকে, ঠিক আছে। ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, এই জায়গায় কিছু প্রোটিন যুক্ত হয়, এই জায়গাটায় কিছু প্রোটিন যুক্ত হয়, নাম হচ্ছে এসএসবিপি। কি নাম? এসএসবিপি বা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। যখন ডিএনএর প্যাচটা খুলে সোজা করা হয়, ডিএনএ কিন্তু আসলে এরকম প্যাঁচানো, আসলে এরকম প্যাঁচানো, তো যখন প্যাচটা খোলা হয়, এই জায়গার প্যাচটা মনে করে খুলে ফেলছে, তখন এরকম ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। এই যে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গায় কিছু এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন যুক্ত হয়, যাতে এই জায়গাটা আবার কি প্যাঁচায় না যায়, ঠিক আছে। এটা আসছিল জেইউ 22-23-এ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিএনএ প্রতিলিপনে ডাবল হেলিক্সের প্যাচ খুলতে সাহায্য করে কোনটা? এই যে দেখলাম হেলিকেস, এই হেলিকেস কোথায় আসছিল? জিএসটি 23-24-এ। তার মানে কি আমরা যা পড়তেছি সব কিন্তু কি ভার্সিটিতেও কাজে আসবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, যা কিছু এখন পর্যন্ত পড়লাম ক্লিয়ার। খেয়াল করো, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়? 9 নম্বর প্রশ্ন। আমরা কিন্তু এটা অলরেডি বলে ফেলছি যে স্টার্ট কোডন, যেটা শুরুর কোডন AUG, এটা যে অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে তার নাম হচ্ছে মেথিওনিন। তাহলে স্টার্ট কোডন যেহেতু মেথিওনিনকে নির্দেশ করে, তার মানে মেথিওনিন দিয়ে কি ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু হবে। তো আমরা একটু ডিটেলসে যদি দেখতে চাই, মেথিওনিন দ্বারা ট্রান্সলেশন শুরু হয়। তো এই যে আমরা বললাম যে ট্রান্সলেশন প্রক্রিয়াটা কি? ট্রান্সলেশন প্রক্রিয়াটা হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়া। মোট 3টা প্রক্রিয়া আছে। ডিএনএ থেকে ডিএনএ হচ্ছে রেপ্লিকেশন, ডিএনএ থেকে যে এমআরএনএ সেটা হচ্ছে আমাদের কি ট্রান্সক্রিপশন, আর আমাদের যেই এমআরএনএ থেকে প্রোটিন তার নাম হচ্ছে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড লাগবে, কারণ প্রোটিন মানেই তো অ্যামাইনো অ্যাসিড। তাহলে দেখো এরকম প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড কয়টা আছে? প্রশ্ন করতে পারে। আনসার হচ্ছে 20টা আছে। প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড কয়টা আছে? 20টা আছে। তোমাদের প্রতি প্রশ্ন, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? প্রাপ্তবয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য তো আলাদা হিসাব। প্রাপ্তবয়স্কদের জন্য বল অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা এবং অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আচ্ছা, তোমরা এটা আনসার করো। তো মোট জেনেটিক কোড হচ্ছে 64টি। মোট জেনেটিক কোড কয়টা? 64টি। এর মধ্যে স্টার্ট কোডন হচ্ছে AUG, আর স্টপ কোডন হচ্ছে কি UAA, UAG, UGA। তাহলে দেখো মোট 64টা হচ্ছে কোডন আছে, এর মধ্যে 3টা হচ্ছে স্টপ কোডন। স্টপ কোডনগুলো কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না। তাহলে আমি যদি প্রশ্ন করি যে মোট অ্যামাইনো অ্যাসিড নির্দেশকারী, বুঝো কিন্তু অ্যামাইনো অ্যাসিড নির্দেশকারী কোড কয়টা? 3টা বাদ চলে গেল না? 64 থেকে কোন 3টা বাদ গেছে? স্টপ কোডন 3টা বাদ গেছে। তাই অ্যামাইনো অ্যাসিড নির্দেশকারী জেনেটিক কোড হচ্ছে 61টি। কথা ক্লিয়ার? স্টার্ট কোডন অলরেডি দেখছি, AUG, মেথিওনিন। আর সেরিনি এটা একটা অ্যামাইনো অ্যাসিড, একে নির্দেশ করে কে? UCC। এটা হচ্ছে মুখস্থ রাখবা। ওকে, তো আমাদের 9 নম্বর প্রশ্নটা গেল। 10 নম্বর খেয়াল করো, কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু কোনটা? তো কোষের শক্তি ঘর বলা হয় মাইটোকন্ড্রিয়া, আমরা জানি। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। ক্লোরোপ্লাস্ট হচ্ছে কোষের কি রান্নাঘর, এখানে হচ্ছে খাবার দাবার রান্না হয়। আর গলগি বস্তুকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ। তো এই যে এক্সট্রা নামগুলা, এগুলা কিন্তু জেনে রাখতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে কিছু পড়া দেখবো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। যেহেতু মাইটোকন্ড্রিয়ার পড়া চলে আসছে, আমরা এমন কিছু পড়া দেখবো যেগুলো কি বিভিন্ন ভার্সিটিতে প্রশ্ন আসছে। মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন কার্ল ব্যান্ডা। এই ব্যান্ডার নামটা খেয়াল রাখতে হবে।
অক্সিজোম। দেখো আমরা জানি মাইটোকন্ড্রিয়া কি করে, এই যে আমরা যেই অক্সিজেনের সাহায্যে আমরা খাবারগুলা গ্রহণ করতেছি এটাকে জারণ করে, অক্সিজেনের সাহায্যে কি করে, জারণ করে। আমরা যে খাবারগুলো গ্রহণ করতেছি এগুলো জারণ করে এবং এটিপি বা শক্তি মুদ্রা তৈরি করে। কিসের সাহায্যে জারণ করে? অক্সিজেনের সাহায্যে। তার মানে এই যে অক্সিজোম এটা কোথায় থাকবে? মাইটোকন্ড্রিয়ায় তো থাকবে, এটা তো ক্লোরোপ্লাস্টে থাকবে না। আমি কথাটা বুঝাতে পারছি কিনা? অক্সিজেনকে কাজে লাগিয়ে শক্তি তৈরি করে কে? মাইটোকন্ড্রিয়া। তাহলে অক্সিজোম কোথায় থাকবে? মাইটোকন্ড্রিয়াতে। ওকে, এটিপি সিনথেসিস মাত্রই বললাম, অক্সিজেনকে কাজে লাগিয়ে এটিপি তৈরি করে জারণের মাধ্যমে, নাম কি? মাইটোকন্ড্রিয়া। তাহলে এটিপি সিনথেসিস কোথায় থাকবে? মাইটোকন্ড্রিয়াতে। এগুলো কিন্তু মুখস্থ করা লাগতেছে না, বেসিক দিয়ে চলে আসতেছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াতে এবং ক্লোরোপ্লাস্টে আমরা জানি ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ, নিজস্ব বৃত্তাকার ডিএনএ কোথায় কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়াতে এবং হচ্ছে ক্লোরোপ্লাস্টে। আরও একটা জিনিস থাকে 70S রাইবোজোম। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে মনে রাখবা কিন্তু বৃত্তাকার ডিএনএ থাকে এবং এখানে কি থাকে? 70S রাইবোজোম থাকে। তাহলে কি বললাম? মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ সেটা হচ্ছে বৃত্তাকার। আমাদের যে ডিএনএ, উন্নত ডিএনএ হচ্ছে এরকম পেঁচানো সিঁড়ির মতো, একটাকে দেখলাম, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ডিএনএ কেমন? বৃত্তাকার। ঠিক আছে? ওকে, মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তর আবরণের মাঝে কোনটি থাকে? লিপিড থাকে। মাইটোকন্ড্রিয়া দেখতে তো এরকম, এই যে দ্বিস্তর আবরণী আমাদের হচ্ছে এখানে হচ্ছে ক্রিস্টি থাকে, তোমরা সবাই জানো ক্রিস্টি থাকে। তো এই যে দ্বিস্তর আবরণী, এখানে ক্রিস্টি থাকে, তারপর এখানে অক্সিজোম থাকে, এটিপি সিনথেসিস থাকে, দ্বিস্তর আবরণীর মাঝে কি থাকে? লিপিড থাকে। ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লি, অন্তঃঝিল্লি মানে কি? এই যে ভিতরের ঝিল্লিটার কথা বলতেছি, এই যে অন্তঃঝিল্লি, ভিতরে যেগুলা অন্তঃঝিল্লি, অন্তঃঝিল্লিতে বিদ্যমান বিশেষ ফসফোলিপিডকে বলা হয় কার্ডিওলিপিন। এটা হাসান স্যারের বই এবং আজিবুর স্যারের বইয়ে আছে, কার্ডিওলিপিন। জৈব মুদ্রা এটিপি, শক্তি মুদ্রা যাকে বলে, তৈরি হয় মাইটোকন্ড্রিয়াতে, কারণ মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর, কোষের শক্তিঘর। ওকে, কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু যার নাম হচ্ছে অ্যাপোপ্টোসিস, আমরা কোষ বিভাজন অধ্যায় পড়ার সময় এটারও ডিটেলসে জানতে পারবো। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া। এবং কোষের যে অ্যান্ডোসিমবায়ন্ট, দুইটা অ্যান্ডোসিমবায়ন্ট আছে, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। আমি মনে রাখতাম এভাবে, E = mc²। তোমাদের প্রতি প্রশ্ন, এই সূত্রটা কে দিছে? কোন বিজ্ঞানী এই সূত্রটা দিছে? তো ইতে আমি মনে রাখতাম অ্যান্ডোসিমবায়ন্ট, এম দিয়া হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সি দিয়া হচ্ছে ক্লোরোপ্লাস্ট। যদিও এই সূত্রের সাথে এগুলা কোনো সম্পর্ক নাই, আমরা ট্রিক হিসেবে ব্যবহার করতেছি। ওকে, আচ্ছা, এরপর দেখো আমাদের হচ্ছে কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? অলরেডি আমরা যখন কোষ গহ্বর পড়ে আসি, দেখো কোষ গহ্বর কোষের পিএইচ রক্ষা করে, পড়ছি কিনা, এবং দেখো তো এগুলো ক্লিয়ার কিনা। কোষ গহ্বরের চারপাশে আবরণ হচ্ছে টনোপ্লাস্ট, তাই না? অ্যালিউরিন দানা এবং বিভিন্ন প্রকার এনজাইম কোষ গহ্বরে। আরও দুইটা নতুন তথ্য এখানে অ্যাড করছি, দেখো। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড় থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর হয় অনেক ছোট আর না হয় একদমই থাকে না। উদ্ভিদ কোষে কোষ গহ্বর কি থাকে? বড় থাকে। প্রাণী কোষে হয় নাই আর না হয় অতি ক্ষুদ্র। এটা কিন্তু মনে রাখতে হবে, সত্য মিথ্যা প্রশ্নের মধ্যে আসে। ওকে, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? এটা আলিম স্যারের বইয়ে আনসারটা ভুল দেওয়া আছে, যেহেতু প্রোটিন তৈরি বলছে, প্রোটিন তৈরির প্রক্রিয়া মানে আনসার হবে ট্রান্সলেশন। আর ট্রান্সক্রিপশন মানে কি? ডিএনএ থেকে আরএনএ, ডিএনএ থেকে আরএনএ। তোমাদের প্রতি প্রশ্ন, যদি উল্টা কাহিনী হয়, মানে যদি এমন হয় আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, সেই প্রক্রিয়াটার নাম কি হবে? উল্টা যদি হয়, মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, তখন তার নাম কি হবে? এবং এইটা দেখা যায় কোন ভাইরাসে? দুইটা প্রশ্ন করছি তোমাদের, আনসার করো, যারা যারা জানো আনসার করো। ওকে, তো আমাদের এই যে আনসারটা, যে আরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সলেশন। ওকে, তো ডিএনএ থেকে প্রোটিন অণু পর্যন্ত বংশগতীয় তথ্যের যে একমুখী প্রবাহ, তার নাম হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ লাইফ। ডিএনএ থেকে আরএনএ তৈরির যে প্রক্রিয়া, তার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন, মাত্র বললাম। ডিএনএ থেকে আরএনএ থেকে যে ডিএনএ উল্টা যে প্রসেসটা, এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন, যেহেতু উল্টা। তোমাদের প্রতি প্রশ্ন, এটা কোথায় দেখা যায়, কোন ভাইরাসে দেখা যায়? এই দুইটা তথ্য লাগবে। এমআরএনএর সংকেতবাহী অংশকে বলা হয় এক্সন
এবং সংকেতবিহীন অংশকে বলা হয় ইন্ট্রন, এক্সন এবং ইন্ট্রন। হ্যাঁ, রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়, দেখা যায় হচ্ছে HIV ভাইরাসে। ভেরি গুড, HIV ভাইরাসে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস নামক এনজাইম থাকে। আচ্ছা, তাইলে একটা বিষয় কিন্তু নতুন শিখা গেল এখানে। আমরা তো জানতাম যে ভাইরাস হচ্ছে এমন একটা জিনিস যা কিনা অকোষীয়, ভাইরাসের কোনো প্রাণ নাই, এর কোনো বিপাক নাই, এর মধ্যে কোনো এনজাইম নাই। কিন্তু আমরা মাত্রই কথাটা কিন্তু বললাম যে HIV যে ভাইরাস, এখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেস নামক এনজাইম থাকে, যার ফলে কি এর মধ্যে রিভার্স ট্রান্সক্রিপশন হয়। তার মানে ভাইরাসে এনজাইম নাই, এটা সত্য, বাট ব্যতিক্রম হচ্ছে HIV ভাইরাস, যার মধ্যে আমরা কোন এনজাইমটা পাচ্ছি? বলো, কোন এনজাইম পাচ্ছি? সবাই বলো। ওকে, তাহলে আমাদের এটা গেল, 12 নম্বর প্রশ্নটা গেল। প্রোটিন সংশ্লেষণ করে কোন অঙ্গাণু? গলগি বস্তু, ট্রাফিক পুলিশ, লাইসোজোম অটোফ্যাগি ঘটায়, কোষের পাকস্থলী বলা হয়। রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, তাই না? তো আমরা রাইবোজোম সম্পর্কে চলো কিছুটা পড়াশোনা করি। রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, তাই একে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। 1 নাম্বার কথা, জিএসটি 2021 আসছে। রাইবোজোম নামকরণ করেন রবার্টস, রতে রাইবোজোম, রতে রবার্টস, ইজি। রতে রাইবোজোম, রতে কি? রবার্টস, ইজি। সব ধরনের কোষে কোনটি পাওয়া যায়? রাইবোজোম। রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। আমরা জানি নিউক্লিয়াসের ভিত্তিতে কোষকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে সবচেয়ে বেসিক যে পার্থক্য, আমি যদি বলি যে আদি কোষ ভার্সাস প্রকৃত কোষ, এদের মধ্যে সবচেয়ে বেসিক যে পার্থক্য, আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস নাই, প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে। আদি কোষে কোনো অঙ্গাণু নাই, প্রকৃত কোষে অঙ্গাণু আছে, একটা অঙ্গাণু বাদে। আদি কোষে একটা অঙ্গাণু থাকে, তার নাম হচ্ছে রাইবোজোম, এবং সেই রাইবোজোমটা কোন রাইবোজোম? 70S রাইবোজোম। আর প্রকৃত কোষে কিন্তু 70S 80S দুইটাই পাওয়া যায়। প্রশ্ন করতে পারো ভাইয়া কেমনে? প্রকৃত কোষে আবার 70S কোত্থেকে আসলো? আমরা জানি প্রকৃত কোষে, বুঝো কিন্তু, আমরা জানি প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া আছে। প্রকৃত কোষে যদি এটা উদ্ভিদ কোষ হয় তাহলে ক্লোরোপ্লাস্টও আছে, আছে কিনা? প্রকৃত কোষটা যদি উদ্ভিদ প্রাণী যে কোনোটার মধ্যেই, মাইটোকন্ড্রিয়া তো সবার মধ্যেই থাকে, আর ক্লোরোপ্লাস্ট কি উদ্ভিদ কোষে আছে। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে যেই আমাদের যেই রাইবোজোমটা দেখা যায় তার নাম কি? 70S রাইবোজোম। তাহলে পরোক্ষভাবে বলা যায় না প্রকৃত কোষে 70S রাইবোজোম আছে। আজিবুর স্যারের বইয়ে কিন্তু ছকের মধ্যে সরাসরি লেখা আছে যে প্রকৃত কোষে 70S এবং 80S দুইটা রাইবোজোমই আছে, কিন্তু অন্যান্য বইতে শুধুমাত্র 80S লেখছে। অপশন বুঝে আনসার করবা। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে রাইবোজোম 2 জায়গাতেই আছে, এক জায়গায় হচ্ছে আদি আর এক জায়গায় হচ্ছে উন্নত, বাট আছে 2 জায়গাতেই। এই জন্য রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। ঠিক আছে, সার্বজনীন অঙ্গাণু বলা হয়। আদি কোষী 70S রাইবোজোমের উপ একক হচ্ছে 50S এবং 30S। এটা আমি কেমনে মনে রাখতাম? দেখো 30 বিজোড় 3, মানে 30-র মধ্যে 3টা বিজোড় না, প্লাস 50-র 5টা বিজোড় না, তাহলে পরবর্তী যে সংখ্যাটা হবে সেটাও কি বিজোড়ই হবে। 70-র 7 হচ্ছে কি বিজোড়। আবার দেখো 40-র 4 কি জোড় না, 60-র 6 কি জোড় না, তাহলে এর পরে যে সংখ্যাটা বেড়ে কি জোড় সংখ্যাই হবে। এই যে 88 হচ্ছে জোড়। তাহলে দেখো 3 5 7 বিজোড়, 3 5 7 4 6 8 জোড়। তাহলে বিজোড়গুলো একসাথে, জোড়গুলো একসাথে, শেষ। তো যদি কখনো প্রশ্ন করে যে আদি কোষী বা 70S রাইবোজোমের উপকগুলা কি কি, বিজোড়গুলো আনসার দিবা 50 আর হচ্ছে 30। আর প্রকৃত কোষী বা 80S এর জন্য কি হবে 60 আর 40। ঠিক আছে, এগুলোকে বলা হয় ভেদবার্গ ইউনিট, বিজ্ঞানী নাম অনুসারে ভেদবার্গ ইউনিট বলা হয়। ওকে, আচ্ছা, ওকে, দেখি তোমরা কি প্রশ্ন করছো। আরএনএ থেকে ডিএনএ তৈরি হলে ডিএনএ দ্বিসূত্রক নাকি একসূত্র? ডিএনএ তো দ্বিসূত্রক হবে। M13 কলিফাস এটা বাদে 5X174 আর M13 কলিফাস এগুলো হচ্ছে কি, এগুলো ডিএনএ হচ্ছে একসূত্র, আর রিও ভাইরাসের ডিএনএ হচ্ছে আরএনএ হচ্ছে দ্বিসূত্র। এছাড়া বাকিগুলো ডিএনএ তো দ্বিসূত্রক হবেই। ডিএনএ যদি তৈরি হয় সেটা তো দ্বিসূত্রক হবেই। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এটা গেল। পরবর্তী যে প্রশ্নটা, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু?
আশা করি প্রশ্নটা দেখে তোমাদের চেনা চেনা লাগতেছে। তো এটা হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 সেশনে স্যাররা হুবহু তুলে দিছে। তো যদি বলে কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু, তাহলে আনসার হবে মাইক্রোটিউবিউল। আর যদি সরাসরি বলে যে কোষ প্লেট তৈরি করে কোন অঙ্গাণু, তখন আনসার হবে গলগি বস্তু। মোট কথা সাহায্য করে কথাটা পাইলে তুমি আনসার দিয়ে দিবা হচ্ছে মাইক্রোটিউবিউল। আচ্ছা, মানব জিনোমের 98% নিষ্ক্রিয় জিন, এদেরকে কি বলা হয়? 98% নিষ্ক্রিয়, আমরা জানি জাঙ্ক মানে কি? আবর্জনা। যেহেতু এই 98% আমাদের কোনো কাজে আসে না, তাই এটাকে বলা হয় জাঙ্ক ডিএনএ। তো আমাদের এই রিলেটেড কিছু পড়াশোনা এখান থেকে করতে হবে যে মানব জিনোমের 98% জিনোমে কি? 98% জিনই হচ্ছে নিষ্ক্রিয় জিন। তো আমাদের জিনোম সম্পর্কে একটু পড়াশোনা করা উচিত। জিনোম জিনিসটা কি? জিনোমের জায়গায় দুইটা জিনিস আছে, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ওম। দুইটা শব্দ আছে, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ওম। ওম মানে হচ্ছে সমষ্টি। তাহলে আমি যদি তোমাদের প্রশ্ন করি প্রোটিনের সমষ্টিকে কি বলা হয়? যদি জিনের সমষ্টিকে বলা হয় জিনোম, তাহলে প্রোটিনের সমষ্টিকে কি বলা হবে? কমেন্ট করো। এই যে জিনোম মানে হচ্ছে একটা জিনোম মানে হচ্ছে এক সেট জিন বা 23টা ক্রোমোজোম। আমরা জানি হ্যাপ্লয়েড সংখ্যক বা এন সংখ্যক হচ্ছে 23টি ক্রোমোজোম। তার মানে যেই সকল কোষ হচ্ছে হ্যাপ্লয়েড, সেই সকল কোষে কয়টি জিনোম? একটি জিনোম। দেখো হ্যাপ্লয়েড কোষে জিনোম কয়টা? একটা। তাহলে প্রশ্ন হচ্ছে ডিপ্লয়েড কোষে, এখানে 2n হবে। হ্যাঁ, ডিপ্লয়েড কোষে এখানে 2n হবে। ডিপ্লয়েড কোষে জিনোম কয়টা? আনসার হচ্ছে 2n। ইজি। মানব জিনোমে ক্ষারক যুগলের সংখ্যা কয়টি? 3000 মিলিয়ন। এই মিলিয়ন সংখ্যাটা খেয়াল রাখবো, 3000 মিলিয়ন ডিউতে আসছিল। ওকে, পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করছে কে? ডক্টর মাকসুদুল আলম। এটা ডেন্টালে আসছিল 22-23-এ। ডক্টর মাকসুদুল আলমের নামটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভেরি গুড। প্রোটিওম, তাই না? প্রোটিনের সমষ্টিকে বলা হয় প্রোটিওম। নীল কাব্য, ফারিয়া আক্তার, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে প্রোটিওম হচ্ছে প্রোটিনের সমষ্টি আর জিনোম হচ্ছে জিনের সমষ্টি। ওকে, নিচের কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? দেখো তো এই জিনিসটা অলরেডি পড়া হয়ে গেছে কিনা, আমাদের অলরেডি পড়া হয়ে গেছে কিনা রাইবোজোম সম্পর্কে। রাইবোজোমকে কি কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? ইজি। আচ্ছা, এরপরে দেখো নিচের কোনটি স্টপ কোডন? তো দেখো স্টপ কোডনও কিন্তু পড়া হয়ে গেছে। মোট 64টা কোডনের মধ্যে 3টা হচ্ছে স্টপ কোডন, ইউএএ, ইউএজি এবং ইউজিএ। স্টপ কোডনগুলো কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না, ডিউতে আসছিল। ঠিক আছে? ওকে, পরের প্রশ্ন দেখো নিচের, আচ্ছা কোন জীবকোষে প্রাপ্ত রাইবোজোমের একটি উপ একক 40S হলে অপরটি কত? মাত্রই বললাম জোড়া গোলা একসাথে থাকবে, তো 40 আর 60 একসাথে জোড়া লেগে হবে 80S, তাই না? ওকে, নিচের কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তুর আনসার কি হবে? এনজাইম, হিসপেন। এটা এখানে ভুল আছে, তাই এটা আমরা কেটে দিব, এটা বাদ। নিচের কোন এনজাইমটি ডিএনএ কর্তনের আণবিক কাঁচি? আচ্ছা, আণবিক কাঁচি বা মলিকিউলার সিজর বলা হয় কোনটাকে? এটা আমরা যারা জীব প্রযুক্তি পড়ছি তারা কিন্তু বেশ ভালোভাবে জানি, তারপরেও আমি এখানে নিয়ে আসছি। এটা এই অধ্যায়ের পড়া না, এটা আসলে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং হচ্ছে জীব প্রযুক্তির পড়া। তা আমি এখানে নিয়ে আসছি। রেস্ট্রিকশন এনজাইমগুলা 4 থেকে 6 জোড়া বেস পেয়ার পর্যন্ত কাটতে পারে। তো 4 থেকে 6 জোড়া মানে 8 থেকে 12টি। জোড়া বললে 4 থেকে 6, টি বললে 8 থেকে 12। এছাড়াও এদের নামগুলাও তোমাকে জানতে হবে। ইকো আর আই, ঠিক আছে, তারপর হচ্ছে HPA2, এরকম কিছু নাম আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে বাম হাই, ঠিক আছে। তারপর হচ্ছে MBOI, যে নামগুলো তোমাকে হচ্ছে মুখস্থ রাখতে হবে। আমি কেমনে মনে রাখতাম আমি তোমাকে বলি, আমি এগুলো মুখস্থ কেমনে লিখলাম? আমি তো আর এগুলো মুখস্থ করি নাই, তাহলে মুখস্থ লিখলাম কেমনে? তোমাকে একটু হিন্ট দেই। এই যে MBO মানে হচ্ছে মোবাইল। আমাদের মোবাইল কয়টা থাকে? মোবাইল তো নর্মালি সবাই একটাই ব্যবহার করি, বিশিষ্ট বিজনেসম্যান না হইলে মোবাইল আমরা একটাই ব্যবহার করি, তাহলে মোবাইল হচ্ছে একটা। আমাদের হাত পা, এই যে এইচতে হচ্ছে হাত, পিএতে হচ্ছে পা, হাত পা কয়টা কইরা?
হাত পাই, দেখো দুইটা হাত দুইটা পা, তাহলে হাত পা হচ্ছে দুইটা কইরা। কোনো বন্ধুকে যদি দেখি, মনে করো ডান হাতে তুমি জুস খাইতেছো, বন্ধুরে কোন হাতে ডাক দিবা? ডান হাতে না, বাম হাতে। হাই বন্ধু, হাই বন্ধু, তাহলে আমরা হাই দেই কোন হাতে? বাম হাতে। বাম হাতে হাই দেওয়া। তো এইভাবে আর কি মনে রাখা যায়। আচ্ছা, প্রতি ব্যাকটেরিয়াতে কমপক্ষে একটি রেস্ট্রিকশন এনজাইম থাকে, ভিন্ন ভিন্ন নাম আছে এটার, যেমন সূক্ষ্ম ছুরিকা, এর ইংলিশটাই হচ্ছে মলিকিউলার সিজর, আণবিক কাঁচি, বায়োলজিক্যাল নাইফ। যেহেতু এটা দিয়ে ডিএনএ কাটা হয় তাই এর নাম দিয়েছে হচ্ছে বায়োলজিক্যাল নাইফ। বুঝতে পারছো? এগুলো খুবই গুরুত্বপূর্ণ, জানতে হবে। ওকে, তাহলে কোথায় পাওয়া যায় রেস্ট্রিকশন এনজাইমগুলো? কোথায় পাওয়া যায়? ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। ঠিক আছে, কোথায় পাওয়া যায়? ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। ওকে, ক্ল্যামাইডোমোনাস একটা শৈবালের নাম। আমরা জানি শৈবাল সবুজ শালক সংশ্লেষণ করতে পারে কারণ তার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। এই যে ক্ল্যামাইডোমোনাস, এর ক্লোরোপ্লাস্ট আকৃতি কেমন? এটা একটা প্রশ্ন। তো আমরা ক্লোরোপ্লাস্টের অনেক বিচিত্রতা দেখতে পাই, শৈবালের মধ্যে আকৃতির বিভিন্নতা থাকে। সেই আকৃতিগুলো আমাদের একটু পড়তে হবে। ঠিক আছে, আকৃতিগুলো আমাদের কি করতে হবে? একটু পড়তে হবে। তো খেয়াল করো, আমি এখানে ট্রিক সহ লিখে নিয়ে আসছি যে কিভাবে তুমি মনে রাখতে পারো। তোমার প্যারাটা কমায় দিচ্ছে এখান থেকে। খেয়াল করো, প্রথমত হচ্ছে তারক আকার। তারক আকার মনে রাখবা, তারা জিক জিক করে, আকাশে তারা জিক জিক করে। তো জিক জিক মানে জিগনেমা। গোলাকার মনে রাখবা, আমাদের ফোড়া হয় না অনেকের, বৃদ্ধ মানুষের বা আমাদের যে কোনো বয়সের হাতের মধ্যে মনে করো ফোড়া হয়ে এরকম গোল হয়ে যায়, ফোড়া হয়, তাই না? তো এই ফোড়া কি গোল থাকে, তাই না? ফোড়া কি হয়? গোল। তাহলে এই যে পিথোফোরা, এটা হচ্ছে গোলাকার। জালিকাকার হচ্ছে ওয়েডোগোনিয়াম। তো মনে রাখবা, পাগলা যে কুকুর থাকে, পাগলা কুকুরকে কি দিয়ে আটকাবা? জাল দিয়ে আটকাবা। পাগলা কুকুর কামড় দিলে সমস্যা, জলাতঙ্ক হয়ে যাবে। তো পাগলা কুকুরকে আটকাইতে হবে কি দিয়ে আটকাবা? জাল দিয়ে আটকাবা। তাহলে কুকুর মানে ডগ, এই যে দেখো ডগ, ওয়েডোগোনিয়ার মধ্যে ডগ, আর ডগ হচ্ছে কি দিয়ে আটকাবা? জাল দিয়া। তাই আনসার হচ্ছে জালিকাকার। আংটি বা গার্ডল বা ফিতা বা বেল্ট, যেটাই বলুক চারটার মধ্যে, আংটি আকৃতি, গার্ডল আকৃতি, ফিতা আকৃতির এবং বেল্ট আকৃতি যাই বলুক, আনসার হবে কি? ইউলোথ্রিক্স। ঠিক আছে, ওকে। সর্পিল আকার হচ্ছে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরার এসপি দিয়ে মনে রাখা যায় সাপ। আমরা যারা বাংলিশ টাইপ করি ফেসবুকে তারা জানি সাপ মানে কি, SAP, সাপ। তাহলে সাপের এসপিতে হচ্ছে সাপ। যারা আরো উন্নত মানের জ্ঞান রাখো তারা খুব ভালো মতোই জানো স্পাইরাল। স্পাইরাল কথাটার মানে হচ্ছে সর্পিল আকার, তাই না? তাহলে এসপি দিয়ে সাপ মনে রাখতে পারো। এই হচ্ছে আমাদের পড়া। আর ক্ল্যামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্ট কেমন? পেয়াল আকার। ঠিক আছে, এটা আমি কিন্তু মনে রাখতাম। ক্ল্যামাইডা এমনি মনে রাখতাম, কেয়ালা পেয়ালা, এভাবে মনে রাখতাম। যে এই চারটা অক্ষর, কেয়ালা পেয়ালা, কেয়ালা পেয়ালা, কেয়ালা পেয়ালা। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। ওকে, এরপর দেখো কোষ বিভাজনের, আচ্ছা এটা বাদ, এটা হচ্ছে ভুল আছে এখানে। জেনেটিক কোডে mRNA এর স্টার্ট কোডন কোনটি? যা অলরেডি পড়া হয়ে গেছে, AUG দিয়া হচ্ছে ম্যাথিওনিন। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলে? তাহলে আমরা জানি প্লাস্টিড মূলত তিন ধরনের আছে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এই তিনটার পার্থক্য আমি কিন্তু ছকের ক্লাসে পড়ায় দিছি, এবং ছকের যে ক্লাসটা আমি কিন্তু এটা পাবলিক করে দিছি। পেইড ব্যাচের ক্লাস ছিল গত বছরের, এটা কিন্তু আমরা পেইড থেকে পাবলিক করে দিছি। আমার ইউটিউব চ্যানেলে ভিডিওস অপশনে গেলেই দেখতে পাবা কোষের গঠন, ওইখানে সবগুলো ছক আমরা পড়ায় দিছি। 1 ঘন্টার একটা ক্লাস আছে ওইখানে। ওইখানে কিন্তু ক্লোরোপ্লাস্টের প্লাস্টিডের তিনটা প্রকারভেদ একদম ডিটেলসে ব্যাখ্যা করে দিছি। আমরা এখানে লিউকোপ্লাস্ট নিয়ে পড়াশোনা করতেছি। লিউকোপ্লাস্টে আবার তিনটা প্রকারভেদ আছে। লিউকোপ্লাস্টকে বলা হয় সঞ্চয়ী প্লাস্টিড, কারণ সে সঞ্চয় করে। এখানে দেখো বর্ণহীন প্লাস্টিডকে বলা হয়, বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্ট। বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়? লিউকোপ্লাস্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, ওই যে দেখো মেসেজ দিছে, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা দেখো, বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্ট। শর্করা বা স্টার্চ সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। কেমনে মনে রাখবা? অ্যামাইলো, অ্যামাইলো মানেই শর্করা। আমরা যখন স্টার্চ পড়ি তখন দেখছি স্টার্চের দুইটা অংশ, অ্যামাইলোস, অ্যামাইলোপ্যাকটিন। তাহলে অ্যামাইলো মানেই শর্করা, তাহলে শর্করা সঞ্চয়কারী নাম কি? অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলো মানেই শর্করা। গাজরের মূলে বা শিকড়ে বিদ্যমান প্লাস্টিডের নাম কি? আনসার হবে ক্রোমোপ্লাস্ট। দেখো যদি নর্মালি বলে যে মূলে বিদ্যমান প্লাস্টিডের নাম কি, আনসার হচ্ছে লিউকোপ্লাস্ট, কারণ ওইটা হচ্ছে সঞ্চয়ী, মূল মানে সঞ্চয়ী।
কিন্তু গাজরের মূল যেহেতু গাজরের কালার মানে কমলা কালার, তাই রঙিন মানেই হচ্ছে ক্রোমোপ্লাস্ট। কথা ক্লিয়ার? আর সবুজ ব্যতীত অন্য রঙের রঙিন প্লাস্টিককে কি বলা হবে? সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। সবুজ ব্যতীত অন্য বর্ণের রঙিন প্লাস্টিককে কি বলা হবে? ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে, ক্লিয়ার? একজন প্রশ্ন করছো এটা কি ডেন্টালের ক্লাস কিনা? তুমি এইচএসসি স্টুডেন্ট হও, এইচএসসি, মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি যে কোনোটার মধ্যে কাজে আসবে। দেখো আমি যে সলভ করাচ্ছি এখান থেকে ভার্সিটি প্রশ্ন আসবে না? আমি যে সলভ করাচ্ছি যে বইয়েরই জিনিস রে ভাই, বইয়ের জিনিস যেহেতু পড়াচ্ছি, ডেন্টাল, মেডিকেল, ভার্সিটি আলাদা করো কেন? ভার্সিটিতে একবার কমন পাই গেছো। ওকে, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে সর্ববৃহৎ অঙ্গাণুটার নাম কি? তো আনসার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সাইটোপ্লাজমে বিদ্যমান সবচেয়ে বড় যে আমাদের অঙ্গাণু তার নাম হচ্ছে প্লাস্টিড বা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো আমরা এইটা দেখো এখান থেকে দেখব, ক্লোরোপ্লাস্ট রিলেটেড কিছু পড়া আছে। ক্লোরোপ্লাস্টে গ্রানাম ধারণকারী অঙ্গাণু থাকে। ক্লোরোপ্লাস্টে কি থাকে? গ্রানাম ধারণকারী অঙ্গাণু থাকে। থাইলাকয়েড থাকে কোন অঙ্গাণুতে, কোন কোষীয় অঙ্গাণুতে? আনসার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই গ্রানাম এবং থাইলাকয়েড এই দুটা কথা মনে রাখতে হবে। ঠিক আছে, অসংখ্য থাইলাকয়েড, এই যে থালার মতো অংশ, এগুলো একসাথে যুক্ত হয়ে গ্রানা তৈরি করে। ঠিক আছে, গ্রানাম তৈরি করে। অনেকগুলা গ্রানাম মিলে একসাথে বলা হয় গ্রানা। ঠিক আছে, শক্তি রূপান্তর বিষয়টা বুঝো, কিন্তু সূর্য শক্তি পাতার মধ্যে পড়ে, সূর্য শক্তিকে খাবারে পরিণত করে, মানে রাসায়নিক শক্তি রূপান্তর করতেছে। তার মানে শক্তি রূপান্তর করে কে? ক্লোরোপ্লাস্ট। শক্তি তৈরি করে কে? শক্তি তৈরি করে কে? এটিপি তৈরি করে কে? মাইটোকন্ড্রিয়া। বাট রূপান্তর করে কে? ক্লোরোপ্লাস্ট। ভুল করবা না, শক্তি উৎপাদনকারী অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, শক্তি রূপান্তরকারী অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। খুবই সাবধান। ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টের কোথায়? এই যে আমরা থাইলাকয়েড দেখাইলাম না, এই যে থাইলাকয়েড, থাইলাকয়েড, এই থাইলাকয়েডের মধ্যে হচ্ছে ক্লোরোফিলগুলো থাকে। আর জ্যান্থোফিলের বর্ণ হচ্ছে হলুদ, মাথায় রাখবা। ক্লোরোফিলের ক্লোরো মানে হচ্ছে সবুজ। আর আমরা জানি যে গাজর যেটা ক্যারট, ক্যারট থেকে আসছে ক্যারোটিন, ক্যারোটিন, ক্যারট, ক্যারট মানে গাজর, তাহলে ক্যারোটিনের কালার হবে কমলা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোট 25টা এমসিকিউ কোষ এর গঠন অধ্যায় আলিম স্যারের বই। তোমরা একটু জানাও এই পর্যন্ত বুঝছো কিনা।